জন বেবি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার বন্ধুর স্ত্রী শালিনী, যিনি একজন সাইকোলজিস্ট, তার কাছ থেকে একটি অদ্ভুত খুনের গল্প জানতে পারেন, যা শালিনী এক 8 বছরের বাচ্চার কাছ থেকে শুনেছে। জনের কাছে মনে হয় এটা শুধুমাত্র কোনো গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। নেমে পড়ে ইনভেস্টিগেশনে, খুঁজে বের করে 30 বছর আগে খুন হওয়া লাশের কঙ্কাল। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা 8 বছরের বাচ্চা কিভাবে জানলো 30 বছর আগে হওয়া খুনের ঘটনা, যা কেউ জানে না? আর সেটা এই মুভির শেষে আমরা জানতে পারবো। একের পর এক টুইস্ট অপেক্ষা করছে আপনার জন্য এই মুভিতে। যখনই মনে করবেন আপনি রহস্য ভেদ করে ফেলেছেন, তখনই পাবেন আরেক টুইস্ট। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মালায়ালাম ইন্ডাস্ট্রির এক চমৎকার ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি নিজ হাল। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা জন নামের একজন ম্যাজিস্ট্রেটকে দেখতে পাই, যাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে। সে তার বন্ধু রঞ্জনের সাথে বাসায় আসে। রিসেন্টলি একটা কার অ্যাক্সিডেন্টে তার নাক ভেঙে যায়। এই কারণে তাকে এক ধরনের মুখোশ পরে থাকতে হয়, যাতে তার নাকের অবস্থান ঠিক থাকে। এর কিছুদিন পর জন যখন তার বন্ধু রঞ্জনের বাড়িতে যায়, তখন সেখানে রঞ্জনের স্ত্রী ডক্টর শালিনী, যিনি একজন মনোবিজ্ঞানী, সে বলে যে গতকাল একটা অদ্ভুত কেস এসেছিল। নিতিন নামের একটা ছেলে 2য় শ্রেণীতে পড়ে। আসলে গতকাল শিক্ষক শিশুদের একটা গল্প বলতে বলেছিল। সব শিশুই ভালো এবং মজার গল্প বলে, কিন্তু নিতিন বলে একটা খুনের গল্প। 2য় শ্রেণীর একটা শিশুর জন্য এমন গল্প বলাটা খুবই অদ্ভুত, তাই স্কুল কর্তৃপক্ষ আমাকে ডেকেছিল। তারপর আমি নিতিনের সাথে কথা বলি এবং আমার কাছে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। হয়তো এই গল্পটা কোনো টিভি সিরিয়াল বা মুভি থেকে দেখেছে। এরপর জন এই মাস্ক পরে আদালতে যায় আর তার কাজ করে। তারপর হঠাৎ একদিন ডক্টর শালিনী জনকে দেখা করতে বলে, আর সে বলে যে নিতিনের কথা মনে আছে, যে স্কুলে একটা খুনের গল্প বলেছিল। আজ যখন শিক্ষক তার ক্লাসের সব ছেলেমেয়েকে গল্প লিখতে বলে, নিতিন আবার একই খুনের গল্প লেখে। আগে যে গল্প বলেছিল তাতে পুকুরে ডুবে একজনের মৃত্যু হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে তার গল্পে সেই জায়গার নামও লেখে। তখন জন বলে কোন জায়গার নাম লেখা। শালিনী বলে কারাভুট্টা নামের একটি গ্রাম, যা আলাপুজা জেলায়। নিতিন না কখনো সে গ্রামে গেছে আর না ওই গ্রামের নাম শুনেছে। সব শুনে জন জিজ্ঞাসা করে নিতিনের পরিবারে কে আছে। তখন ডাক্তার শালিনী বলে তার বাবা মারা গেছে। সে তার মায়ের সাথে থাকে, যিনি একজন গ্রাফিক্স ডিজাইনার। মূলত তারা বেঙ্গালুরুতে থাকতো আর সম্প্রতি তারা কেরালায় চলে এসেছে। আমি যখন তাকে নিতিনের গল্পের বিষয়গুলো বলি, তখন তার মা বলে আপনি হয়তো বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা করছেন। ছোট বাচ্চা, হয়তো কোথাও গল্পটা শুনেছে। দয়া করে তাকে শান্তিতে থাকতে দিন, তাকে বিরক্ত করবেন না। তখন জন ডাক্তার শালিনীকে বলে আমি কি একবার এই বাচ্চাটার সাথে দেখা করতে পারি? এরপর ডাক্তার তার সাথে দেখা করার ব্যবস্থা করে দেন এবং জন তাদের সাথে দেখা করতে যায়। নিতিনের কাছে জনের মুখোশটি সুপার হিরোদের মুখোশের মতো লাগছিল আর সেটা তার পছন্দ হয়। এর মধ্যে জন এবং নিতিনের মধ্যে ভালো বন্ধু হয়ে যায়। তারপর জন নিতিনের লেখা খুনের গল্পটা পড়ে আর কিছু ফর্মাল কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর জন তার বাসায় চলে যায়, কিন্তু নিতিনের খুনের গল্প তার মন থেকে বের হচ্ছিল না। তারপর সে সিদ্ধান্ত নেয় যে নিতিনের গল্পে যে গ্রামের নাম লেখা আছে সে গ্রামে যাবে আর গিয়ে সত্যটা খুঁজে বের করবে। তো তার পরের দিন সে তার ড্রাইভারের সাথে কারাভুট্টা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর তারা সেখানকার থানায় যায়, কারণ জন একজন ম্যাজিস্ট্রেট, তাই পুলিশও তাদের সাহায্য করতে রাজি হয়। বন্ধুরা, নিতিনের লেখা গল্প অনুযায়ী কারাভুট্টা গ্রামে পুকুরে ডুবে একজনের মৃত্যু হয়েছে। তখন জন পুলিশকে বলে আপনার এলাকায় কোথাও পুকুর আছে? আর পুলিশ বলে স্যার, এখানে অনেক পুকুর আছে। তো জন বলে এমন কোনো পুকুর আছে যা বহু বছর ধরে একেবারে ব্যবহার করা হয়নি? পুলিশ বলে জি স্যার। এরপর তারা সেই পুকুরের কাছে যায়। সেখানে জন এসে বলে যে আপনাদের এখানে এমন কোনো লোক আছে যে এই পুকুরের ভেতরে গিয়ে এই পুকুরটি ভালোভাবে অনুসন্ধান করতে পারবে? তো পুলিশ কয়েকজন ডুবুরিকে ডাকে। তারপর পুকুরটি খুব ভালোভাবে তল্লাশি করতে বলে। কিছুক্ষণ তল্লাশি করে হঠাৎ পুকুরের ভেতরে একটা কঙ্কাল পায়। তার মানে নিতিন যে গল্পটি লিখেছিল তা সত্য হয়ে ওঠে। তার মানে এখানে সত্যি কাউকে ডুবিয়ে মারা হয়েছে বা মারা গেছে। এখন জন টেনশনে পড়ে যায় যে নিতিন কিভাবে এই খবর জানলো বা কে সে যে এই গল্প নিতিনকে বলতো। তারপর জন ডাক্তার শালিনী এবং শর্মিলা অর্থাৎ নিতিনের মাকে জানায়। সব শুনে শর্মিলা ঘাবড়ে যায়। তারপর নিতিনের মা জনকে বলে দেখুন, কে আমার ছেলেকে এই গল্প বলেছে এটা আমি জানি না। দয়া করে আমাকে কথা দিন যে পুলিশ আমার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য যেন না নেয়। জন বলে একদম চিন্তা করবেন না, আমি থাকাকালীন নিতিনের কোনো সমস্যা হবে না। তো জন জানতে পারে যে সেই পুকুরে যার কঙ্কাল পাওয়া গেছে তার মৃত্যু হয়েছে 30 বছর আগে। এরপর জন এই কথা শর্মিলাকে জানায়। কথাটা শুনে শর্মিলা চমকে ওঠে। তখন সে বলে নিতিনের বাবা একজন রিপোর্টার ছিল, সে সর্বদা সত্যের জন্য লড়াই করেছে। একদিন রাতে সে তার ইনফর্মারের সাথে দেখা করতে গিয়েছিল। হঠাৎ লিফট নষ্ট হয়ে যায় আর সে লিফটের ভেতরে ছিল। লিফট উপর থেকে নিচে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়। আমি জানি না এটা দুর্ঘটনা নাকি হত্যা। আর যে রাতে সে মারা যায় সেই রাতেই নিতিনের জন্ম হয়।
তাও আবার যে টাইমে হওয়ার কথা ছিল তারও অনেক আগে। তখন শর্মিলা বলে, হতে পারে নিতিন তার বাবার কাছ থেকে এই গল্পগুলো শুনেছে। তখন শর্মিলা বলে, আমরা আগে যেখানে থাকতাম নিতিনের বাবার করা সমস্ত রিসার্চ ফাইল সেখানে পড়ে আছে, আমাদের সেখানে গিয়ে একবার দেখে নেওয়া উচিত। নিতিনের লেখা গল্পটা যদি তার ফাইলে পাওয়া যায় তাহলে বোঝা যাবে এই গল্প নিতিন তার বাবার কাছ থেকে পেয়েছে। কিন্তু জন শর্মিলার কথাকে সিরিয়াসলি নেয় না। এর কিছুদিন পর নিতিন জনকে আরেকটা গল্প বলে। এই গল্পে চেরাইতুরা নামের একটি স্থানে একটি জলাভূমি ছিল। ওই এলাকায় সব পচা মাছ এই জলাভূমিতে ফেলে দেওয়া হতো, কিন্তু সেখানে একজন মানুষকে ছুঁড়ে ফেলা হয়। তারপর সে সেই জলাভূমির নিচে চলে যায় এবং নিঃশ্বাস নিতে না পারায় সে সেখানে মারা যায়। এরপর জন এই গল্পটি যাচাই করতে চেরাইতুরা গ্রামে যায় এবং একজন অবসরপ্রাপ্ত কনস্টেবলের সাহায্য নেয়, আর তাকে জিজ্ঞাসা করে যে এখানে কোনো জলাভূমি আছে কিনা যেখানে সমুদ্র থেকে আনা পচা মাছ ফেলে দেওয়া হতো। তারপর অবসরপ্রাপ্ত কনস্টেবল তাকে সেই জায়গায় নিয়ে যায়, কিন্তু সেখানে এখন আর কোনো জলাভূমি নেই, উল্টো বড় বড় দালান দাঁড়িয়ে আছে সেখানে। তখন অবসরপ্রাপ্ত কনস্টেবল বলে, স্যার 25 বছর আগে এখানে জলাভূমি ছিল, কিন্তু রিয়েল এস্টেটের সময় এই জলাভূমির দাম অনেক বেড়ে গিয়েছিল। এই জলাভূমিটি ছিল ইয়োহানান নামের এক ব্যক্তির, রাজনীতি করত, কিন্তু মদের নেশা তাকে কেড়ে নেয়, অর্থাৎ মদের নেশায় এই জলাভূমিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এই কথা শোনার পর জন হতবাক হয়ে যায়, আর নিতিনের দ্বিতীয় গল্পটাও সত্য হয়ে ওঠে। তারপর জন সেখান থেকে চলে যায় আর শর্মিলাকে পুরো ঘটনা জানায়। তো সেদিন শর্মিলা তার স্বামীর যে ফাইল নিয়ে কথা বলছিল জন সেগুলো চেক করে দেখতে চায়। তো তারপরের দিন জন, শর্মিলা, রাজন ও নিতিনকে সাথে করে নিয়ে তাদের পুরনো বাড়িতে যায়। এরপর জন শর্মিলার স্বামীর সব ফাইলগুলো ঘন্টার পর ঘন্টা ভালোভাবে চেক করে, কিন্তু এমন কোনো ঘটনা খুঁজে পাওয়া যায় না যে গল্পের সাথে নিতিনের লেখা গল্পের মিল আছে। তো তারা আজ রাতে এখানেই থেকে যায় আর রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। কিন্তু হঠাৎ মাঝরাতে জন জেগে ওঠে। সে নিজেকে রিল্যাক্স করার জন্য ঘরের ভেতরে হাঁটতে থাকে। তারপর সে যখন শর্মিলা এবং নিতিনের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে এমন কিছু দেখতে পায় ও শুনতে পায় যা তার চোখ খুলে যায়। আসলে নিতিনকে যে এইসব খুনের গল্প শোনায় সে আর কেউ নাই, তার মা শর্মিলা। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো মা ও ছেলে দুজনেই ঘুমিয়ে আছে, আর শর্মিলা ঘুমের মধ্যে নিতিনের কাছে এই গল্পগুলো শোনাচ্ছে। সেই গল্পটা নিতিনের সচেতন মনে থেকে যাচ্ছে, যা সে পরে জনকে বর্ণনা করে বা স্কুলে বলতো। এইসব দেখার পর জন সকালে একা বাসায় ফিরে আসে এবং পরে রঞ্জন এবং ডাক্তার শালিনীকে সব খুলে বলে। এর কয়েকদিন পর জন আবার শর্মিলার সাথে দেখা করতে যায় এবং তাকে বলে, নিতিনকে গল্পটা শোনানো মানুষটা আর কেউ নয়, সেটা আপনি। এই কথা শুনে শর্মিলা হতবাক হয়ে যায়, কারণ এমন কোনো খুনের গল্প তার মনে নেই। তাহলে সে কিভাবে নিতিনকে এই গল্প বলবে? এরপর জন শর্মিলাকে ডক্টর শালিনীর কাছে নিয়ে যায়, আর চেক আপের পর ডাক্তার শালিনী বলে যে শর্মিলার এই গল্পগুলো এখন মনে নেই, কারণ এগুলো সবই তার অবচেতন মনে। আসলে শর্মিলা হয়তো ছোটবেলায় কারো কাছ থেকে এই গল্পগুলো শুনেছে এবং আজও তার মনের মধ্যে কোথাও আছে, কিন্তু তার সচেতন মনে নেই। তো এর পরের দিন জন শর্মিলাকে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলে সে বলে, আমার মা পানি কর্তৃপক্ষের একজন সাধারণ কেরানি ছিল, সে কিভাবে আমাকে রক্তের গল্প শোনাবে? আর আমার বয়স যখন 2 বছর তখন আমার বাবা মারা যান। তারপর জন বলে, এটাও হতে পারে আপনি আপনার নিকটাত্মীয় বা পারিবারিক বন্ধুদের কাছ থেকে এই গল্পগুলো শুনেছেন। তাই শর্মিলা বলে, সত্যি কথা বলতে সেরকম কিছু মনে নেই। তারপর তার এক বন্ধুর সাহায্যে জন শর্মিলার বাবা মায়ের বিবরণ খুঁজে বের করে আর জানতে পারে যে বিশ্বনাথ নামের একজন ব্যক্তি শর্মিলার পরিবারের খুব ঘনিষ্ঠ ছিল। বিশ্বনাথ এখন বৃদ্ধ হয়ে গেছে এবং সে একটি ফটোকপির দোকান চালায়। এরপর তারা দুজনেই তার কাছে যায় আর শর্মিলা নিজের পরিচয় দেয়। বন্ধুরা, শর্মিলার মায়ের নাম রাধামণি এবং বিশ্বনাথ যখনই জানতে পারেন যে সে রাধামণির মেয়ে, সে অজ্ঞান হয়ে যায়। তারপর তারা তাকে হাসপাতালে ভর্তি করে আর জ্ঞান ফিরলে ডাক্তার শালিনী তাকে বলে যে, দেখুন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। শর্মিলা ছোটবেলায় যে খুনের গল্পগুলো শুনেছিল এখনও তার অবচেতন মনে রয়ে গেছে, আর ওই গল্পগুলো তার ছেলেও জানে। তখন ডাক্তার তাকে জিজ্ঞাসা করে, শর্মিলা ছোটবেলায় কার কাছ থেকে এইসব গল্প শুনতো? ডাক্তারের কাছ থেকে এই কথাগুলো শুনে বিশ্বনাথ হতবাক হয়ে যায় আর তিনি বলে যে, রাধামণির স্বামীর মৃত্যুর পরেও আমি তাদের বাড়িতে যাওয়া আসা করতাম। সেই সময় আমি ইউনিয়ন নেতা হিসেবে ছোটখাটো রাজনীতি করতাম। রাধামণি আর আমি একে অপরকে পছন্দ করতাম, কিন্তু মানুষ কি বলবে তা ভেবে আমরা এগোতে পারিনি। সেই সময় রাজনৈতিক দলের জন্য কিছু হত্যাকাণ্ডও করিয়েছিলাম, কিন্তু সেগুলো আমি নিজে করিনি, টাকা দিয়ে লোকদের মাধ্যমে করাতাম। কিন্তু যখন আমি লাল পানি খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকতাম তখন আমার এই খুনের ব্যাপারে চিন্তা করে অপরাধ বোধ হতো। তখন আমি রাধামণির কাছে আসতাম আর রাধামণিকে সবকিছু বলতাম, কিভাবে আমি মানুষকে দিয়ে হত্যা করিয়েছি। রাধামণি ঘুমন্ত সন্তানকে কোলে নিয়ে বসে এই কথা শুনতো। বোধহয় সেখান থেকেই শর্মিলার অবচেতন মনে এইসব গল্প রয়ে গেছে। তখন জন বিশ্বনাথকে বলে, কাল যখন আপনাকে ডিসচার্জ করা হবে সাথে সাথে আপনাকে গ্রেপ্তার করা হবে, আর আপনি যে অপরাধ করেছেন তার জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে। তখন শর্মিলা বলে, আমার অফিসে মিটিং আছে, আমাকে এখন এখান থেকে সরাসরি অফিসে যেতে হবে। তখন সবাই নিতিনকে সঙ্গে নিয়ে
সেখান থেকে চলে যায়। এরপর সবাই যখন এখান থেকে চলে যায়, সাথে সাথে শর্মিলা বিশ্বনাথের সাথে দেখা করতে ফিরে আসে আর তাকে বলে যে, দেখুন চাচা, আপনি যা করেছেন তা অনেক বছর আগে করেছেন, আর আপনি আমার মায়ের খুব ভালো বন্ধু ছিলেন, তাই আমি চাই না এই বয়সে আপনি শাস্তি পান। তাই চলেন আমি আপনাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিই, তারপর সেখান থেকে গ্রামে ফিরে যাবেন। এই জন্য শর্মিলা বিশ্বনাথকে কিছু টাকা দেয় এবং তাকে বাস স্ট্যান্ডে রেখে বাড়ি ফিরে আসে। অন্যদিকে জন জানতে পারে যে শর্মিলা বিশ্বনাথকে হাসপাতাল থেকে নিয়ে গেছে। তখন রঞ্জন বলে, আরে তাকে ছেড়ে দাও, এই বয়সে তাকে কি শাস্তি দিবে। এরপর নিতিন জনকে জিজ্ঞাসা করে হাসপাতালে যে বৃদ্ধ এসেছিল সে রাধামণির নাম নিয়েছিল, সে কে ছিল। তখন জন বলে, কেন কি হয়েছে। নিতিন তখন বলে যে রাধামণি কিভাবে মারা গিয়েছে তার গল্পও আমি জানি। ওইদিকে দেখি শর্মিলার বাড়ির কলিং বেল বাজে, আর শর্মিলা দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে বিশ্বনাথ। তারপর সে ভেতরে এসে বলে, রাধামণি আমাকে অনেকবার বলেছিল রাজনীতি ছেড়ে দিতে, কিন্তু আমি ছাড়তে পারিনি। তারপর একদিন আমার মনে হলো রাধামণি যদি কাউকে আমার এই খুন করার কথা বলে দেয় তাহলে আমার পুরো রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তাই তোমার মাকে অর্থাৎ রাধামণিকে মেরে ফেলেছি। তোমার মাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে যখন আমি বাড়ি ফিরি দেখি তুমি তোমার মায়ের জন্য ঘরে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলে। তোমাকে সেই অবস্থায় দেখে আমার খুব খারাপ লেগেছিল। তখন আমি তোমার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে আমার অপরাধবোধ স্বীকার করি আর বলি কিভাবে তোমার মাকে খুন করেছি। তাই অন্য সব হত্যাকাণ্ডের স্মৃতি যদি তোমার মনে অবচেতন মনে থাকে তাহলে এই ঘটনাটিও নিশ্চয়ই থাকবে। আর এই গল্প তুমি তোমার ছেলেকে নিশ্চয়ই বলেছ। এর মানে আমাকে এখনই তোমাদের দুজনকে মারতে হবে, তা না হলে তোমাদের দুজনের কারণে আমি ফাঁদে পড়তে পারি। এবং অন্যদিকে নিতিনও জন স্যারকে রাধামণির মৃত্যুর গল্প বলে। তখন জন বুঝতে পারে যে শর্মিলার জীবন বিপদে রয়েছে, তাই সে দ্রুত গাড়ি নিয়ে শর্মিলার বাড়ির দিকে চলে যায়। ওইদিকে তখন বিশ্বনাথ শর্মিলার উপর আক্রমণ করে। এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারপরে বিশ্বনাথ শর্মিলাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে জন এসে বিশ্বনাথকে আক্রমণ করে। বিশ্বনাথ জন স্যারকে ধাক্কা দেয় এবং তারপর শর্মিলাকেও ধাক্কা দেয়, কিন্তু তখন তার পা পিছলে যায় এবং সে বিল্ডিং থেকে নিচে পড়ে মারা যায়, আর দুজন তার কাছ থেকে রক্ষা পায়। আর এর সাথে এই মুভির গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।